সুপ্রিয় দর্শক, সুখের খবর, মঙ্গলের খবর, উন্নয়নের খবর ভিত্তিক অনুষ্ঠান উন্নয়নের পথে দেখার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি যেখানে চলে এসেছি এটাকে নদী না বলাই ভালো, কারণ এই যে ছোট একটি খালের মতো দেখা যাচ্ছে, নর্দমার মতো দেখা যাচ্ছে, এটা আসলে করতোয়া নদী। করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত এবং করতোয়া নদীকে ঘিরেই বগুড়ার যাবতীয় সভ্যতা। করতোয়া নিয়ে এই বগুড়ার মানুষ কম বাণিজ্য করেনি। করতোয়ার নামে বগুড়ায় পত্রিকা আছে, করতোয়ার নামে বগুড়ায় ব্যবসা প্রতিষ্ঠান আছে, করতোয়ার নামে কি নেই বগুড়ায়। অথচ সেই করতোয়াকেই বগুড়ার মানুষজন লুটপাট করে খেয়ে ফেলেছে। করতোয়া এখন দখল এবং দূষণে বিপর্যস্ত। করতোয়া নদীর জায়গা দখল করে সেখানে বিশাল বিশাল অট্টালিকা গড়ে তোলা হয়েছে, এনজিও প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, সামাজিক প্রতিষ্ঠান, এমনকি সরকারি প্রতিষ্ঠানও করতোয়ার বুকে গজিয়ে উঠেছে। এ সমস্ত কারণে করতোয়া বলতে বগুড়ায় কোনো নদী আছে সে কথা আজকাল বলা যায় না। এখানকার শিশুরা বই পুস্তকে করতোয়া নদীর নাম মুখস্থ করে, কিন্তু বাস্তবে করতোয়া নদী দেখতে পায় না। কিন্তু এভাবে আর কতদিন? আমরা একবার এই করতোয়া নদীর তীরে এসেছিলাম এবং করতোয়া নদীর চিত্র দেখিয়ে মাননীয় পানি সম্পদ মন্ত্রী, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয়কে জিজ্ঞাসা করেছিলাম করতোয়া কবে কাটা হবে। তারা তিনজনেই একসাথে অভিমত দিয়েছিলেন করতোয়া নদী খনন করা হবে অচিরেই, এবং তারা স্থানীয় প্রশাসনকে ব্যাপক নির্দেশনা দিয়েছিলেন যাতে করতোয়া খনন করা হয়। তারপরে তাদের তোড়জোড়ে এখানে একটি ডিপিপি প্রণয়ন হয়েছে। এ পর্যন্তই, এখন পর্যন্ত ডিপিপিটি অনুমোদিত হয়নি। এভাবেই করতোয়া আমাদের সবার ইচ্ছা থাকার সত্ত্বেও চোখের সামনে ধীরে ধীরে মরণের দিকে চলে যাচ্ছে। এই করতোয়া যদি একদিন মরে যায় তাহলে বগুড়ার কপালে দুঃখ আছে। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে। সেই ঢেউতে ভেসে ভেসে নৌকা হেথাই এলাম শেষে। এখন আমি সাঁতার কাটি, সাঁতার ভোলাকে। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা
বাঘ ছিল তার শাখে শাখে, শাখায় শাখায় বাঁকে বাঁকে, বাঘ ছিল তার শাখে শাখে, শাখায় শাখায় বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে জমলো মেলা, ও সে বাঁকে বাঁকে জমলো মেলা, মেলার ভিড়ে একলা একা সুজন হারা কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। সুপ্রিয় দর্শক, এটা সেই শিলাদেবীর ঘাট। এই শিলাদেবীর ঘাট ঐতিহাসিক মহাস্থান। এখানে হিন্দু পুণ্যার্থীরা পুণ্য স্নানের জন্য আসতো, আর এই পুণ্য স্নানকে কেন্দ্র করেই এই মহাস্থান গড়ে উঠেছে। অথচ সেই যে করতোয়া নদী, যেখানে মানুষ পুণ্য স্নান করত, আজ সেখানে পানি নেই। এখানে এখন আর পুণ্য স্নান হয় না। অথচ এই করতোয়া নদীটিকে যদি খনন করা হয় এবং এখানে যদি কিছু পানির ব্যবস্থা করা হয়, তাহলে এখানে পুণ্যার্থীরা আবার পুণ্য স্নানের জন্য আসতে পারবে। কিন্তু সেই করতোয়া নদীটিকে খনন করা হচ্ছে না দীর্ঘদিনেও। ইদানিং পানি উন্নয়ন বোর্ড যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে হয়তো করতোয়া নদী একদিন না একদিন খনন করা হবে। কিন্তু কেন এই দীর্ঘসূত্রিতা? পানি উন্নয়ন বোর্ড যে উদ্যোগ গ্রহণ করেছে, সেখানে বিভিন্ন কেস স্টাডি এবং বিভিন্ন ধরনের সংশোধনের বেড়াজালে এই প্রকল্পটি আটকে আছে। এই প্রকল্পটিকে তাড়াতাড়ি সম্পাদনের জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রী, মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ সচিবের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তারা সরাসরি হস্তক্ষেপ করে এই করতোয়া নদীটি খনন করতে পারবেন। আমরা আশা করি এই করতোয়া নদী যদি খনন করা হয়, তাহলে এই করতোয়া নদীটি একসময় হয়ে উঠতে পারে ঢাকার হাতির ঝিল। ঢাকার হাতির ঝিলে একসময় পচা পানি ছিল, নর্দমার দুর্গন্ধ ছিল, সেগুলোকে পরিষ্কার করে সেখানে এখন নয়ন অবিরাম পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। করতোয়া নদীকে দখল এবং দূষণ মুক্ত করে এখানে বেড়ানোর জায়গা কেন করা যাবে না, সে প্রশ্ন আমাদের। সুপ্রিয় দর্শক, আমি সবসময় বলি, চীনের দুঃখ হোয়াংহো আর বগুড়ার দুঃখ সারিয়াকান্দি।
এ কথাটি গত এক দশকে আমি বারবার বলে এসেছি, কিন্তু আজ আর সেই দুঃখের কথা বলবো না। আজ সেই সারিয়াকান্দির দুঃখ ঘুচেছে। কারণ এই যে অন্তরপাড়া দরিয়াপাড়া প্রকল্প, এই প্রকল্পটি প্রায় 3.5 কিলোমিটার বিস্তৃত। এই 3.5 কিলোমিটার জুড়ে আগে ব্যাপক ভাঙন ছিল। এখানে ব্যাপক ভাঙনে মানুষের জমি জুড়ে হারাতো, মানুষের ঘরবাড়ি ধসে যেত, বাজার, স্কুল, সকল স্থাপনা এই নদী খেয়ে ফেলেছে। তারপর সেখানে পানি উন্নয়ন বোর্ড এই 3.5 কিলোমিটার জায়গা জুড়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ করেছে। আর এই স্থায়ী প্রতিরক্ষা কাজের মধ্য দিয়ে এই অন্তরপাড়া দরিয়াপাড়া এলাকায় যমুনা নদীর সর্বগ্রাসী রূপকে করায়ত্তে আনা সম্ভব হয়েছে। মানুষ বলে মানুষ প্রকৃতির দাস, কিন্তু প্রকৃতিও যে মানুষের দাস হয়ে যায় তা এই অন্তরপাড়া দরিয়াপাড়া প্রকল্পটি প্রমাণ করেছে। এই কাজটি একটি সফল প্রকল্প এবং এই সফল প্রকল্পের মধ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ড প্রমাণ করতে পেরেছে আনপ্রেডিক্টেবল যমুনা নদীকে বসানো সম্ভব। সুপ্রিয় দর্শক, গত বর্ষায় যখন এসেছিলাম তখন সেই রোহদহ, কামালপুর, কুনিবাড়ি, চন্দনবাইশা প্রভৃতি এলাকার কথা মনে আছে? সেই যে ভীষণ ভাঙনে মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল অন্যত্র, সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি, সেখানকার মানুষজনের কথা শুনিয়েছি। তারপর সেই ভাঙন থেকে এই ভিতরের মানুষজনদেরকে রক্ষা করার জন্য এবং সন্নিহিত অঞ্চলকে রক্ষা করার জন্য এই কুনিবাড়ি থেকে কামালপুর পর্যন্ত 8.5 কিলোমিটার এই বাঁধটি দেওয়া হয়েছে। এই বাঁধটি দেওয়ার ফলে সন্নিহিত অঞ্চলের মানুষের জীবন এবং সম্পদ রক্ষা পেয়েছে। এই বিকল্প বাঁধটির আরেকটি ভিন্ন মাত্রা আছে। এই বিকল্প বাঁধটিকে কেন্দ্র করেই RMIP প্রকল্পের সেই 4 লেন রাস্তাটি করা হবে এবং সেই 4 লেন রাস্তাটি যদি করা হয় তাহলে সিরাজগঞ্জ থেকে সেই কুড়িগ্রাম পর্যন্ত মানুষের যাতায়াত অত্যন্ত সহজতর হবে এবং এই এলাকার আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটবে বলে আমরা মনে করি। বগুড়ার করতোয়া নদী খননের পরিকল্পনা এবং অন্যান্য প্রকল্প নিয়ে আমাদের সাথে কথা বলেন বগুড়া পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন। তিনি আমাদেরকে বলেন, করতোয়া নদী বর্তমানে যে অবস্থা সেটা হলো শুষ্ক মৌসুমে একদমই পানি থাকে না, বর্ষা মৌসুমে কিছুটা পানি থাকে। এই নদী চকরহিমপুর থেকে শুরু করে খানপুর পর্যন্ত প্রায় 116 কিলোমিটার দৈর্ঘ্য এবং বগুড়া শহর এলাকায় প্রায় 13 কিলোমিটার দৈর্ঘ্যে এটা প্রবাহমান। শহর এলাকায় এই নদী দুই পারে ইতিমধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে, পাশাপাশি সেন্সিটিভ কিছু অবকাঠামো তৈরি হয়ে গেছে। 2007 সালে একটি ফিজিবিলিটি স্টাডির ভিত্তিতে একটি ডিপিপি প্রণয়ন করা হয়েছিল, যে ডিপিপিতে করতোয়া নদীর উভয় তীরে শহর এলাকায় প্রায় 13 কিলোমিটার দৈর্ঘ্যে বাঁধ সহ সড়ক নির্মাণ, পাশাপাশি নদীটিকে পুনঃখনন সহ কিছু পানি নিয়ন্ত্রণ অবকাঠামোর মাধ্যমে পানি ধারণের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য একটা ডিপিপি প্রণয়ন করে এটাকে দাখিল করা হয়েছিল। যাই হোক, এই প্রকল্পটার অনুমোদন না হওয়ার কারণে এই কাজ আর বাস্তবায়িত হয়নি। বর্তমানে আমরা আবার নদী খনন সহ নদীর বগুড়া অংশের 13 কিলোমিটার দৈর্ঘ্যে নদীর উভয় তীরে বাঁধ সহ সড়ক নির্মাণ সহ কিছু পানি নিয়ন্ত্রণ অবকাঠামো তৈরির মাধ্যমে নদীর নাব্যতাকে ফিরিয়ে আনার জন্য একটা পরিকল্পনাকে মাথায় রেখে একটি ডিপিপি আবার প্রস্তুত করছি। এই ডিপিপির নকশা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। নকশাটা প্রণয়ন সম্পন্ন হলেই আমরা শীঘ্রই ডিপিপিটি আবার দাখিল করব। এছাড়া অন্যান্য জেলার মধ্যে বগুড়া জেলাতেও জেলা নদী রক্ষা কমিটি গঠন করা হয়েছে এবং বগুড়া জেলার জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে প্রতি মাসেই সভা অনুষ্ঠিত হয় এবং বিগত মাসের সভাতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা করতোয়া নদীর উভয় তীরে করতোয়া নদীর সীমানাকে সংরক্ষণের জন্য আমরা ডিমার্কেশন
ফাউন্ডেশন পিলার করব এবং এর ভিতরে যেসব অবৈধ স্থাপনা আছে এগুলো আমরা উচ্ছেদ করব। আমরা যে ডিপিপিটা প্রণয়নের চিন্তা করছি, এই ডিপিপিটি অনুমোদিত হলে এই কাজটাকে বাস্তবায়ন করা সম্ভব হলে শহর এলাকায় মানুষের একটা বিনোদন কেন্দ্রের তৈরি হবে এবং এই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারলে শহর সাথে আশেপাশের এলাকার নৌপথে মালামাল পরিবহনের একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। বগুড়া জেলার সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট এই 3টি উপজেলায় যমুনা নদীর ডান তীরে অবস্থিত এবং এই অংশে যমুনা নদী অত্যন্ত ভাঙন প্রবণ, যার জন্য এই 3টি উপজেলা যমুনা নদীর ভাঙনই একটা অন্যতম সমস্যা। তো বিভিন্ন সময় আমরা প্রায় ইতিমধ্যে 8 থেকে 9 কিলোমিটার নদী তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভবপর হয়েছে। পাশাপাশি আমাদের এই মুহূর্তে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত 2টি প্রকল্প প্রায় বাস্তবায়নের শেষ পর্যায়ে আছে। জুন মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্যে অন্তপাড়া, দড়িপাড়া এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প, এটা একদম সমাপ্তি পর্যায়ে আছে। তাছাড়া যমুনা নদীর ডান তীর সংরক্ষণ যে আরেকটি প্রকল্প আছে, এটাও জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যে কয়টি প্যাকেজের কাজ অবশিষ্ট ছিল এগুলো আমরা ইতিমধ্যে দরপত্র চূড়ান্ত করে কাজ বাস্তবায়ন শুরু করেছি এবং গত 1 সেপ্টেম্বর আমাদের বগুড়া জেলার সারিকান্দি উপজেলাধীন কুন্নিবাড়ি, চন্দনবাইশাহী এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ সহ বিকল্প বাঁধ নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়েছে এবং এই প্রকল্পের আওতায় আমরা অতি সত্বরই 5.9 কিলোমিটার দৈর্ঘ্যে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করব এবং এই প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়িত হলে সংলগ্ন যে ভিআরি বাঁধ আছে, যেটা কিনা প্রায় প্রতি বছরই যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, এতে শুধু বগুড়া সারিয়াকান্দি এলাকা না, বাড়িতে ধুনট এবং শেরপুর সহ কাজীপুরের বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে বন্যাকালীন সময়ে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়িত হলে মানুষের সেই সব সংখ্যাগুলা দূরীভূত হবে এবং আশা করা যায় যে আমরা এই কাজগুলা বাস্তবায়ন করলে সুদীর্ঘ যমুনা নদীর ডান তীরে অধিকাংশ এলাকায় নদী তীর শাসনের আওতায় চলে আসবে এবং এই ভাঙনজনিত সমস্যা নিরসিত হবে। পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী জোনে পদ্মা ও যমুনার ব্যাপক ভাঙনে অনেক মানুষই ঘরবাড়ি হারিয়েছে। এই দুটি নদীর উত্তম ব্যবস্থাপনাই সন্নিহিত অঞ্চলকে নিরাপদ করতে পারে। এ ব্যাপারে আমরা কথা বলেছি রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী এ.কে.এম. মমতাজউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে বলেন, যমুনা ভাঙন প্রবণ মেইনলি পশ্চিম দিকে এবং এই এফেক্টেড জেলাগুলো হচ্ছে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ। 1960-এর দশকে বন্যা নিয়ন্ত্রণের জন্য বিআরই নামে ব্রহ্মপুত্র রাইট এম্বাঙ্কমেন্ট তৈরি করা হয় প্রায় 220 কিলোমিটার। কিন্তু এই ব্রহ্মপুত্র বাঁধ ভাঙনের ফলে নদী গর্ভে পতিত হয় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন করা হয়। বর্তমানে বগুড়া জেলায় অন্তপাড়া, দড়িপাড়া নামক স্থানে 117 কোটি টাকা ব্যয়ে 3.23 কিলোমিটার প্রতিরক্ষা কাজ চলমান। এই বছরে এই প্রকল্পটা শেষ হয়ে যাবে এবং তার ডাউনে যমুনা নদীর ডান তীরে প্রায় 6 কিলোমিটার প্রতিরক্ষা কাজ চলছে 214 কোটি টাকা ব্যয়ে। এই বছরে এই প্রকল্পটিও শেষ হয়ে যাবে। তার ডাউনে কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলা প্রায় 9 কিলোমিটার প্রতিরক্ষা কাজ চলমান। সিংহভাগ এই বছরে শেষ হয়ে যাবে এবং আগামী বছরে প্রকল্পটি সম্পূর্ণ হবে। সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রায় 9 কিলোমিটার প্রতিরক্ষা কাজ চলমান আছে, যে প্রকল্পের সিংহভাগ এই বছরে শেষ হবে এবং আগামী বছরে প্রকল্পের সমাপ্ত ঘোষণা করা হবে। আপনি জেনে খুশি হবেন, ক্যাপিটাল ড্রেজিং অফ রিভার সিস্টেম ইন বাংলাদেশ এই প্রজেক্টের আন্ডারে 4টা ক্রসবার আমরা করছি এবং এই ক্রসবার গুলো স্ট্রেংথেনিং কাজ চলছে প্রায় 250 কোটি টাকা ব্যয় এবং এই কাজগুলো শেষ হয়ে গেলে প্রায় 16 বর্গ কিলোমিটার জায়গা রিক্লেম হবে এবং সিরাজগঞ্জ শহরের লোকজন এই সমস্ত জায়গাকে একটা পর্যটন এরিয়া হিসেবে বিবেচনা করতে পারবে। পাশাপাশি সিরাজগঞ্জ শহরের পাশে সিরাজগঞ্জ শিল্প পার্ক প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই শিল্প পার্কের এরিয়া বেড়ে যাবে এবং এই শিল্প পার্ক আরো অনেক বেশি এরিয়া নিয়ে ইন্ডাস্ট্রি এখানে তৈরি করতে পারবে। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট আমরা তৈরি করার পরে থেকেই এখানে শুধু সিরাজগঞ্জ শহরে কিন্তু টিনের বাড়ি ছিল, এখন সেখানে মানুষ মাল্টি স্টোরি বিল্ডিং করছে এবং মানুষের বিশ্বাস জন্মাতে আমরা পেরেছি যে আর সিরাজগঞ্জ বাঁধ ভাঙবে। এটা একটা সুখের খবর আমাদের জন্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথা বাংলাদেশ সরকারের জন্য। এর পাশাপাশি বগুড়ার পাশ দিয়ে যে করতলা নদীটা চলে গেছে, এই করতলা নদীটা ড্রেজিং এর অভাবে প্রায় বিভিন্ন জায়গায় তার ক্রস সেকশন অনেক কমে গেছে। পাশাপাশি কিছু দুষ্টু প্রকৃতির লোকেরা নদীকে দখল করে নদীর প্রবাহকে বাধাপ্রাপ্ত করছে। এই নিয়ে আমরা বিভাগীয় কমিশনারের দপ্তরে রাজশাহীতে আলোচনা করেছি এবং ডিসি অফিসে নির্বাহী প্রকৌশলী এই নিয়ে কথা বলেছে। আমরা এই জমিগুলি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি এবং অতি শীঘ্রই আমরা একটা
বগুড়া পৌরসভা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি, এই 3 সংস্থাকে এক করে একটা প্রকল্প প্রণয়ন করছি, যেটা বাংলাদেশ সরকার অনুমোদন দিলে আমরা একটা দৃষ্টিনন্দন শহর তৈরি করতে পারবো এই করতোয়ার পাশ দিয়ে। এবং আশা করি এটা আমাদের মাননীয় মন্ত্রী জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, উনি এটার ব্যাপারে খোঁজ খবর প্রায় নেন। সেই জন্য আমরা এটা বলতে পারি যে আমরা এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি। আপনি জেনে খুশি হবেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে রিভার ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নামে একটা প্রকল্প প্রণয়নের কাজ চলছে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ইসিআরআরপি প্রকল্পের অধীন একটা স্টাডি কম্পোনেন্ট এই প্রকল্পটা প্রণয়নে সহায়তা করছে এবং প্রকল্পটি প্ল্যানিং কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে এবং আশা করি আমরা অচিরেই অনুমোদন হয়ে যাবে। এই প্রকল্পের আন্ডারে 4 লেন রাস্তা সহ যে সমস্ত জায়গায় এখনো যমুনা নদীর ডান তীরে প্রোটেক্টিভ ওয়ার্ক করা হয় নাই সেই সমস্ত জায়গায় প্রোটেক্টিভ ওয়ার্ক করা হবে এবং যে সমস্ত জায়গায় পুরাতন প্রোটেক্টিভ করা হয়েছে সেই সমস্ত এলাকায় কিছু রিহ্যাবিলিটেশন করা হবে। এছাড়াও এমবাইমেন্টের উপর দিয়ে 4 লেন রাস্তা করা হবে, যেটা বঙ্গবন্ধু ব্রিজের অ্যাপ্রোচ রোড থেকে শুরু করে প্রায় কুড়িগ্রাম পর্যন্ত নিয়ে যাবে মানুষকে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর জাফর আহমেদ খান নদীকে ভালোবাসেন। নদীকে ঘিরে তার অনেক সুখের স্মৃতি আছে অনেক পজিটিভ ইমোশন। এ কারণেই কর্তব্যের বেড়াজালকে ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন নদীর প্রতি প্রচন্ড দায়িত্বশীল। তিনি আমাদেরকে বলেন, করতোয়া নদীর রক্ষার জন্য আগেও আমি কথা বলেছি এবং তখন বলেছিলাম যে এই নদীর নাব্যতা রক্ষার জন্য আলাদা ডিপিপি প্রণয়ন করা হবে এবং সেটা আমরা আলাদা একটা প্রকল্প গ্রহণ করে এটা নাব্যতা ফিরিয়ে আনবো এবং যত বেদখলগুলো আছে সেগুলো মুক্ত করার প্রচেষ্টা চালাবো। ইতিমধ্যে একটা ডিপিপি মন্ত্রণালয় প্রেরণ করেছে। আমরা যাচাই বাছাই করে দেখেছি যে কোথাও কোথাও আর একটু কারেকশন করা দরকার, সেইটুকুন কারেকশনের জন্য পুনরায় ফেরত পাঠানো হয়েছে। আবার কারেকশন সহ আসলে আমরা এটা প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠিয়ে এই নদীর নাব্যতা রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে জেলা প্রশাসনকে বলা হয়েছে করতোয়া নদীর যে সমস্ত অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। আমি তাকে ব্যাপারে সাধুবাদ জানাই। শুধু জেলা প্রশাসনের পক্ষ থেকে বারে বারে করলে হবে না, নদীর তীরে সকল সচেতন নাগরিক যারা আছে, স্থানীয় প্রশাসক যারা আছে, তাদেরকে এই বিষয়গুলো সবসময় নজরদারির মধ্যে রাখতে হবে এবং যেন কোনোভাবেই নদীকে দখল করা না হয় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা একটা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ অঞ্চল, নদী সক্রিয় থাকলেই কিন্তু আমরা সক্রিয় থাকব, আমাদের জীবন সক্রিয় থাকবে, আমাদের জীবিকা সক্রিয় থাকবে, আমাদের দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে। আমি আবারও বলতে চাই এই বিষয়গুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নদীগুলোকে আবার তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবকিছুই সকল ধরনের কার্যক্রমই গ্রহণ করা হবে। একটা বিষয় আপনি খেয়াল করবেন, আমরা বলে থাকি নদীমাতৃক বাংলাদেশ, মানে নদীকে কেন্দ্র করেই বাংলাদেশ গড়ে উঠেছে। ঢাকা যেরকম বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, সেই একই রকম যশোর এবং খুলনা হলো ভৈরব নদীর তীরে অবস্থিত এবং করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। আপনি খেয়াল করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে প্রচুর লোকের লোকারণ্য, মানে আমাদের বাংলাদেশ হলো এমন একটা দেশ যেখানে প্রচুর লোকের সমাবেশ এবং বাংলাদেশ হলো পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তবে দেখা গেছে এই যে নদীর তীরে যে সমস্ত শহরগুলো আছে, এই শহরগুলোর লোকের প্রাধান্য যখন ঘটে তখন লোকরা তার নিজের প্রয়োজনে, জায়গার প্রয়োজনে নদীর দুই পাশ দিয়ে নদীগুলোকে দখল করে ফেলে, আস্তে আস্তে নদীর নাব্যতা হারায়। এই বিষয়টা আমাদেরকে সত্যি সত্যি অনেক পীড়া দেয় এবং অতি সম্প্রতি পরিবেশগত আন্দোলনের পক্ষ থেকে কোর্টে রিট করার প্রেক্ষিতে নদীর সিএস দাগ বরাবর নদীগুলোকে পুনরায় উদ্ধার করার জন্য বলা হলেও কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, আরো দ্রুত ভেগে কার্যক্রম গ্রহণ করা দরকার। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদেরকে নৈর্ব্যক্তিক ভাবে, বস্তুনিষ্ঠ ভাবে নদীগুলোকে রক্ষা করতে হবে। এখানে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করবে না, এখানে কোনো জমিদারি প্রভাব কাজ করবে না, এখানে অন্য কোনো, আমি বলবো যে হীন চক্রান্ত যেন নদীগুলোকে নষ্ট করতে না পারে, সেই বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ যৌবনে পানি সম্পদ মন্ত্রী ছিলেন, এবার আবার পরিণত বয়সে মন্ত্রী হয়েছেন। দুবারই তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বোপরি দেশের নদী নালা, খালবিল এবং হাউস সম্পর্কে তার রয়েছে ব্যাপক জানাশোনা। বগুড়ার করতোয়া নদীর খনন নিয়ে আমরা কথা বলেছি তার সাথে, তিনি আমাদেরকে বলেন। বগুড়ার এই নদীর কথা বলছেন, সেটা ছাড়াও বাংলাদেশের আপনি যেখানে যাবেন সেখানে আমরা দেখছি নদীগুলো দখল হচ্ছে, নদীগুলো দূষণ হচ্ছে। আমাদের যে আমরা বলি নদীগুলো হচ্ছে যে বাংলাদেশের প্রাণ, এই নদীগুলো কিন্তু আমরা যথেষ্ট ক্ষতি করছি এবং এটা যদি আমরা ইমিডিয়েটলি বন্ধ করতে না পারি এই ক্ষতি করা এবং এই দখল করা, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে আমরা একটা অন্যায় করি। কারণ আজকে অনেকে এখনো মনে করেন না যে পানি যে একটা দুষ্প্রাপ্য আমাদের রিসোর্স, কিন্তু এটা আজকে পানিটাই আমাদের যে উন্নয়নের প্রতিবন্ধকতা যদি কখনো কোনো কিছু হয়, সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে পানি। কারণ যেখান থেকে পানি আসতো সেগুলো সবকিছু বন্ধ করে দিচ্ছে এবং আমাদের এই যে গ্রাউন্ড ওয়াটার দিয়ে যে আমরা ইরিগেশন করছি, এটা কিন্তু আবার আমাদের এনভায়রনমেন্টের জন্য খারাপ এবং বিশেষ করে আমাদের এই পানিটা কমে যাওয়ার জন্য অনেক জায়গায় আপনি দেখবেন সাবসিডি পর্যন্ত আর একটা সময় আপনি পানি পাবেন। করতোয়া ঘটনা একই ঘটনা যে দখল করা হয়েছে। এর জন্য একটা প্রজেক্ট দেওয়া হয়েছিল 135 কোটি টাকা, তবে সেটা প্ল্যানিং কমিশনে যাওয়ার পরে ওদের ব্যাক করা হয়েছিল। এখন আমরা নতুনভাবে আমরা এটাকে রিকাস্ট করছি, কারণ বর্তমান শিডিউলে এনে এই নদীটাকে আমরা আবার খুলে দিতে চাই এবং পুনরুদ্ধার করতে চাই এবং আমরা আশা করব যে এলাকার জনগণ এটার সাথে সহযোগিতা করবে। কারণ প্রত্যেক জায়গায় যেটা হচ্ছে, জনগণ যদি তাদের নিজেদের অধিকার, পানি পাওয়াটা কিন্তু একটা অধিকার, নদীগুলো বাঁচানো আমাদের জাতীয় আমি বলবো এখন রেসপন্সিবিলিটি, এবং এটা যদি আমরা না করি, আমি যেটা আগে বলেছি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমরা চরম অন্যায় করি। বগুড়ায় একদিকে করতোয়া মরছে ইছামতি, আর এই সর্বগ্রাসী যমুনা নদী বগুড়ার মানুষকে মারছে। দিনের পর দিন এই বগুড়ার ভাঙন কোনোভাবেই থামছে না। এই যে কুনিবাড়ি থেকে কামালপুর পর্যন্ত 6 কিলোমিটার জায়গা এভাবে ভাঙনের শিকার হয়েছে। বিগত বর্ষায় যখন আমরা এসেছিলাম তখন ভাঙনের খেলা চলছিল, সেই ভাঙন এই পর্যায়ে পৌঁছেছে। কি এক মানবেতর কাণ্ড কারখানা! নদীর পাড় ধরে আঁকা বাঁকা উঁচু পাহাড়ের মতো পাড়টা দাঁড়িয়ে আছে এবং এই ভাঙন এই এলাকার মানুষের জমিজিরাত, ঘর বাড়ি সবকিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। নদী কাউকে রেহাই দেয়নি। নদী যেমন রেহাই দেয়নি পানি সম্পদ মন্ত্রণালয়ের এক সময়ের প্রতাপশালী কর্মকর্তা আব্দুল মোমেন সাহেবকে, তেমনি সাধারণ মানুষকেও। এই নদীর গর্ভে চলে গেছে মসজিদ, চলে গেছে মন্দির, চলে গেছে বাজার ঘাট, স্কুল, মাদ্রাসা, অনেক কিছু। তারপর পানি সম্পদ মন্ত্রণালয় এখানে এক যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেছে সাধারণের মুখে মুখে, যা কুনিবাড়ি প্রকল্প নামে পরিচিত, এবং এই প্রকল্পের মাধ্যমে এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ হবে এবং এই স্থায়ী প্রতিরক্ষা কাজ যদি এখানে করা হয় তাহলে আগামী বর্ষায় এই যমুনার ভাঙন এই এলাকার মানুষকে আর নাগাল পাবে না। আমরা প্রত্যাশা করি পানি উন্নয়ন বোর্ড এখানে অত্যন্ত সতর্কতার সাথে এবং দিবারাত্র পরিশ্রম করে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটিকে যথাসময়ে সম্পন্ন করতে হলে পানি উন্নয়ন বোর্ডের যে একটি টাস্ক ফোর্স আছে, সেই টাস্ক ফোর্সেরও সহযোগিতা প্রয়োজন। টাস্ক ফোর্স যদি একদিন আসে, 3 দিন না আসে, তাহলে এই কাজ যথাসময়ে সম্পন্ন হবে না। সুতরাং আমরা অনুরোধ করব পানি সম্পদ মন্ত্রণালয় এখানে যাতে টাস্ক ফোর্সের 1 বা 2 জন সদস্য প্রতিদিন উপস্থিত থাকে এবং তারা যেন গড় হাজির না থাকে সেই ব্যবস্থাটি করবেন, এবং তারা যদি গড় হাজির না থাকে তাহলে এই প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন হবে। আর যথাসময়ে এই প্রকল্পটি সম্পন্ন হলে এই এলাকার মানুষজনের মুখে আবার হাসি ফুটে উঠবে। আমরা সেই সোনালী হাসি দেখার প্রত্যাশায় আজকে এই যমুনার রোহদ অংশ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।